আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিছুটান গল্পের 10 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি নিচে পড়ে ম্যাডামের দিকে তাকিয়ে কান্না করে দিলাম। যার জন্য এত কিছু করলাম, মনের ভিতরে আমার ধারণা ছিল যে একদিন হলেও উনি আমাকে মেনে নিবেন, কিন্তু এক মুহূর্তেই সবকিছু নষ্ট হয়ে গেল। আমি ভাবতেও পারি নাই রিমি ম্যাডাম আমার সাথে এমনটা করবেন। উনাকে বাঁচানোর জন্য আমি আবার নিজের জীবনটা পর্যন্ত দিতে চেয়েছিলাম, আর উনি কিনা আমাকে লাথি মেরে ভিতরে ফেলে দিল। আমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বাঘটা আমার কাছে চলে আসলো। এই মুহূর্তে উদ্ধার কর্মীরাও চলে আসলো। বাঘটা আমার কাছে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। নিজেকে যতটুকু বাঁচানো সম্ভব আমি তাই করলাম। বাঘটাকে ধরে সামনে ফেলে দিলাম। আমার ডান হাতের উপরে নখ দিয়ে জোরে আঁচড় দিয়েছে, যার কারণে হাত থেকে রক্ত বেরোচ্ছে। উদ্ধার কর্মীরা কি যেন যন্ত্র নিয়ে ভিতরে ঢুকে গেল, আর বাঘের দিকে মাংস ছিটিয়ে দিতেই বাঘ ওটা খেতে বিজি হয়ে গেল। আর এই সুযোগকে ওরা আমাকে টেনে বাইরে করে নিল। আমি হাত চাপ দিয়ে ধরে আছি, হাত থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। মিষ্টি আমাকে দেখে একটা বক্স নিয়ে দৌড়ে আমার দিকে আসতে লাগলো। আমার হাত পরিষ্কার করে ও ব্যান্ডেজ করে দিল। উদ্ধার কর্মীরা রিমিকে ডাক দিয়ে বলল, এই মেয়ে এখানে আসো। রিমি ভুলেও আমার দিকে তাকাই নাই। ও এসে উদ্ধার কর্মীদের বলল, জি বলেন, কি বলবেন। উদ্ধার কর্মীরা বলল, আমরা দূর থেকে দেখছি আপনি ওকে লাথি মেরে ভিতরে ফেলে দিয়েছেন, কেন এমন করলেন। রিমি বলল, আপনারা হয়তো কোথাও ভুল করছেন, ওকে তো আমি চিনি না, আর ও আপনাদের মতো আমাকে বাঁচাতে এসেছিল, কিন্তু বেচারা নিজেই ভিতরে পড়ে গেল। আর আপনারা দেখছেন আমি এক পা দিয়ে এগিয়ে দিয়েছিলাম যাতে ও উপরে উঠে আসতে পারে, কিন্তু ও নিজেই ভিতরে পড়ে গেল। আর এখানে আমার বা কি দোষ আছে। আমি শুধু রিমি ম্যাডামের মুখের উপর তাকিয়ে আছি। একটা মানুষ কতটা পাষাণ হলে এমন মিথ্যা কথা বলতে পারে। সিসি, যাকে আমি বিশ্বাস করতাম আজকে সে আমার সাথে বেইমানি করলো। এতদিন যা অপমান করলো সেগুলো হয়তো মানা যায়, তবে আজকে আমার সাথে যা করলো না, এর জন্য পস্তাতে হবে ওকে। উদ্ধার কর্মীরা বলল, আমরা তো মনে করছি ও আপনাদের সাথে আসছে, আর সরি আপনাদের বিরক্ত করার জন্য। যান আপনারা গিয়ে ঘোরেন, তবে কেউ কিন্তু গাড়ি থেকে নামবেন না। এই কথা বলে রিমি ম্যাডাম গাড়ির ভিতরে চলে গেল। মিষ্টি আমার দিকে তাকিয়ে বলল, কিভাবে একটা মানুষ এত পাষাণ হতে পারে। আমার তো ধারণা ছিল না যে তোমার বস। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মিষ্টি আবার বলল, আপনি রুমে যান, আমি ওদের ঘুরিয়ে নিয়ে আনছি। মিষ্টিও ওদের সাথে চলে গেল। আজকে সবাই শুধু আমার দিকে তাকিয়েছিল, কেউ এগিয়ে আসে নাই আমার দিকে। মানুষকে আমরা যতটা আপন মনে করি, মানুষ আমাদের ততটা কষ্ট দেয়। একজন উদ্ধার কর্মী আমাকে বলল, স্যার আপনার সাহসের প্রশংসা করতে হয়, একটা মেয়ে আপনার জন্য বেঁচে গেল। আর এখানে ঘোরার সময় সাবধানে থাকবেন। এখন চলেন আপনাকে আমরা আপনার বাসায় পৌঁছে দিই। উদ্ধার কর্মীরা আমাকে আমার রুমের সামনে দিয়ে গেল। আমি রুমের সামনে গিয়ে চুপচাপ নিচে বসে কান্না করতে লাগলাম। আজকে আমি নিজের মনকে মানাতে পারছি না, যার জন্য এত কিছু করলাম। আজকে সে আমাকে পিছনে ছুরি ঢুকিয়ে দিল, আমি তো ওনাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ছিলাম, কিন্তু উনি কিভাবে আমার বুকে লাথি দিতে পারলো, কিভাবে আমাকে বাঘের মুখে লাথি মেরে ফেলে দিল। আমি চিন্তাও করতে পারছি না উনি আমার সাথে কিভাবে এমনটা করলেন। হয়তো উনি আমার উপর প্রতিশোধ নিতে এতদিন এইসব করছে, তবে আজকে যা করলো আমার সাথে, আমি শার্টটা খুলে নিচে ফেলে দিলাম। জোরে একটা চিৎকার দিয়ে বললাম, আমি আমার মায়ের কসম করে বলছি আমি তোরে ছাড়বো না। তোরে এমন ভাবে আমি শাস্তি দিব, নিজে নিজেই মরতে চাইবি কিন্তু পারবি না। আমি আমার মায়ের কসম করে বলছি, আমি যতদিন বেঁচে আছি তোরে আমার দেখার আছে। তুই আমার সাথে আজকে যা করলি, আমার বিশ্বাস উঠে গেছে তোর উপর থেকে। তোরে আমি এমন অবস্থা করব, রাস্তায় পড়ে কান্না করবি। আর যদি তোরে আমি কিছু করতে না পারি, তাহলে নিজের বুকে নিজে ছুরি ঢুকিয়ে মারা যাব, এই বলে দিলাম। আর এটাই আমার ওয়াদা। নিচে বসে বসে এইসব চিন্তা করছি, কোনোভাবে নিজের মনকে বোঝাতে পারছি না। শুধু বারবার একটা কথাই মাথায় ঘোরাঘুরি করছে, যে রিমি ম্যাডাম আমার সাথে কিভাবে এত বড় বেইমানি করতে পারলো। আজকে তো আমি না থাকলে উনি মারাও যেতে পারতেন। অফিসের কত স্টাফ ছিল, কেউ তো আর তার দিকে এগিয়ে গেল না। আমি গিয়েছিলাম ভালো মন নিয়ে, ভাবছিলাম যাই হোক, উনি তো এক সময় আমার বউ ছিলেন, উনাকে বাঁচানো আমার কর্তব্য ছিল, কিন্তু উনি আমাকে উল্টা লাথি মেরে ফেলে দিলেন। আমি আমার মনকে কোনোভাবেই মানাতে পারছি না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ করে গাড়ির শব্দ শুনলাম, হয়তো সবাই চলে আসছে। আর ওরা সবাই গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সবার আগে মিষ্টি আমার সামনে দৌড়ে এসে বলল, আপনি ঠিক আছেন তো। মিষ্টির হাত ধরে আমি উপরে উঠলাম। অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি রাধিকার দিকে তাকিয়ে বললাম, এই না হলে আমাদের বন্ধুত্ব। হ্যাঁ, খুব হাসি পাই। রিমি ম্যাডাম আমাকে দেখে হাসতে হাসতে ভিতর থেকে আমার দিকে এগিয়ে এসে বলল, ইস আজকে কি ভুলটাই না করলাম। হ্যাঁ,
আমি রেগে রিমি ম্যাডামকে বললাম, এই শালি তুই আমার সাথে কথা বলবি না। রিমি ম্যাডাম বলল, ওমা তাই নাকি? আমি তো তোরে মারার জন্য নিচে ফেলেছিলাম, কিন্তু কিভাবে যে তুই বেঁচে গেলি এটাই বুঝলাম না। আমি রিমি ম্যাডামের কথা শুনে হাত শক্ত করে মুঠি দিয়ে বললাম, হালির বাচ্চা হালি, তোরে আমার দেখার আছে। 2 টাকা নষ্ট মারানি, তোর যে আমি কি অবস্থা করব এর কোনো হিসাব নাই। আমি কসম করে বলছি, তোরে আমি আমার পায়ের নিচে রাখবো। এমন এক সময় আসবে আমার পা ধরে তুই কান্না করবি, আর যদি এটা না করতে পারি তখন তোর আমাকে মারতে হবে না, আমি নিজে নিজেই আত্মহত্যা করব। কিন্তু 2 টাকার নষ্টা মেয়েকে আমার দেখার আছে। আমার কথা শুনে আবির এগিয়ে এসে বলল, তুই আর যাই কিছু বল, কিন্তু ম্যাডামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না। উনি আমাদের অফিসের বস, তুই ওনাকে উল্টাপাল্টা কথা বলবি আর আমরা ছেড়ে দিব বুঝি তোরে? এমনি তো রাগে শরীর ফেটে যাচ্ছে, কিছু করতে পারছি না। এর মাঝে আবার আবির এগিয়ে আসলো, তাও আবার রিমি ম্যাডামের হয়ে কথা বলছে। রাগে চোখ লাল করে বললাম, কুত্তার বাচ্চা এখান থেকে দূরে যা, নইলে খুব খারাপ হয়ে যাবে। আবির আমার গলায় হাত দিয়ে চেপে ধরে বলল, কিরে তুই কুত্তার বাচ্চা কাকে বলিস, রাস্তার ছেলে কোথাকার? শরীরে যত জোর ছিল সবটা দিয়ে দিলাম আবিরকে একটা লাথি। লাথিকে আবির দূরে ছিটকে পড়লো। আবির উঠে যে আমার দিকে আসবে তখন রাধিকা সহ কয়েকজনকে ধরে ফেললো। আমি রিমি ম্যাডামের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললাম, তোরে আজকে খাইছি। আর আবির, তোরে কি বলবো, আমি তোর সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবো না। তুই তো এখনো, ও আমার বউ, তোরে তো সত্য মতে এখনো ডিভোর্স দেওয়া হয় নাই। আজকে তোরে আমি মেরে কি অবস্থা করি দেখ। এমন কোন বাপের বেডা আছে যে আমাকে আটকিয়ে দেখাবে? ডাক দে, আমার বউকে আমি মারবো, দেখি কোন শালা কি বলে। প্যান্ট থেকে বেল খুলে দিলাম রিমি ম্যাডামের গায়ে বসিয়ে। উনি চিৎকার দিয়ে বলল, ও মা গো আমি শেষ। যেই আবার আরেকটা আঘাত করব তখন মিষ্টি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আটকিয়ে বলল, রিফাত প্লিজ এখানে কোনো ঝামেলা করবে না। এর ভিতরে নিরাপদ কর্মীরা চলে আসলো। ওরা আসতে রিমি ম্যাডাম কান্না করতে করতে ইচ্ছা মতো আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে লাগলো। শেষে ওরা এসে আমাকে বলল, জানো তো অচেনা মেয়ের গায়ে হাত দেওয়া কি অপরাধ হতে পারে? তাও আবার বেল্ট খুলে আঘাত করছো, এখন জেলে বসে বসে জেলের ভাত খেতে পারবে। আমি বোকা সুরে হাসি দিয়ে বললাম, তাই নাকি? আপনারা আমাকে জেলে নিয়ে যাবেন? এতই সহজ, 1 মিনিট দাঁড়ান। আমি ফোনটা বের করে আপুকে কল দিলাম। আপু ফোন রিসিভ করে বললাম, রিফাত বল। আমি বললাম, আপু বাবার কাছে ফোনটা দে তো। আপু বলল, কি করবি? আমি রেগে বললাম, বাবার কাছে ফোন দিতে বলেছি, তুই বাবার কাছে ফোন দে, এত কথা বলিস কেন? আপু আর কিছু বলে নাই ভয়ে। ওপাশ থেকে বাবা বলল, হ্যালো রিফাত। আমি বললাম, বাবা আমার আর রিমির বিয়ের কাগজগুলো তোমার কাছে না, ওগুলোর একটা পিক তুলে দাও। বাবা বলল, রিমিকে বাবা? আমি বললাম, তোমার লন্ডনী বৌমা। বাবা বলল, কিন্তু ওর সাথে তো তোর। আমি বললাম, বাবা আমি এত কথা শুনতে চাই না, তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো প্লিজ। বাবা বলল, আচ্ছা দিতেছি। বাবা আমার ভুল হয়ে গেছে, তুই প্লিজ বাড়িতে আয়। আমি বললাম, খুব তাড়াতাড়ি আসবো বাবা, এই নিয়ে চিন্তা করো না, আর তোমার উপর আমার কোনো রাগ নেই। আচ্ছা বাবা, পরে কল দিবনি, এখন রাখি। এই কথা বলে কল কেটে দিলাম। পিকগুলো আসতে নিরাপত্তা কর্মীদের দেখিয়ে বললাম, এই যে দেখেন, এই মেয়ে আমার বিয়ে করা বউ। আর আমি মনে করি আপনাদের কোনো আইনে নাই যে আমার বউয়ের উপর হাত তুলতে পারবো না। নিরাপত্তা কর্মীরা শুধু বলল, আর যাই করেন রুমের ভিতরে করবেন, এখানে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। শুধু আপনাদের ভালোর জন্য সবার যেন ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আমি বললাম, জি স্যার ধন্যবাদ। ওরা চলে যেতে রিমি কাঁধে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আমার বাবা পর্যন্ত কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আর আজকে তুই আমাকে মারলি, আবার বউয়ের পরিচয় দিয়েস আমাকে। তোরে আমি আজকে মারতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, আর যদি কোনোদিন আমি সুযোগ পাই তাহলে তোরে আমি কুড়াল দিয়ে কুপিয়ে মারবই বলে দিলাম। আমিও বললাম, তুই যা পারিস কর, তোর অহংকার যদি আমি কমাতে না পারি তাহলে বলছি না আমি আত্মহত্যা করব। রিমি বলল, যাই করিস না কেন, দিন শেষে তো আমার অফিসেই যাবি। আমি বললাম, সে গেলে তো যাবই, ফাইন করছি তো যেতেই হবে, তবে দেখা তো যাবেই কে কত দূর যেতে পারে। রিমি মিষ্টিকে রেগে বলল, মিষ্টি আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, এখানে কারো কোনো কাজ করতে হবে না, তোমাকে তো আমাদের সেবার জন্য দেওয়া হয়েছে, সো আমাদের সাথে থাকবে, আমরা যা বলবো তাই করবে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, আমি তো দেশি মানুষ, সবাই আমাকে ছেড়ে দিল, কিন্তু মিষ্টি আমি আশা করি তুমি যাবে না। এক কাজ করো, তোমার বসকে ফোন করে বলে দাও আমি কয়েকদিন ছুটি নিয়ে সুন্দরবন ঘুরে দেখবো, স্যার আমার জায়গায় অন্যজনকে পাঠিয়ে দেন। মিষ্টি আমার দিকে আবার চকলেট এগিয়ে দিয়ে একটা হাসি দিল আর বলল, আপনি আমার দেশি মানুষ, আপনাকে ছেড়ে কিভাবে চলে যাব? আর আমি তো মিথ্যা কথা বলেছি, আমি এখানকার কর্মচারী। কে বলল? আমি এখানকার ম্যানেজার, আমার কথাই সবকিছু হয়, আমার বস তো শুধু ঘুরে ঘুরে দেখে আমাদের কাজগুলো, এখানে আমি যা বলবো তাই হবে।
আপনি চিন্তা করেন কেন? আমি আপনার সাথে আসি না? আমি মিষ্টির হাত থেকে চকলেট নিয়ে রিমিকে উদ্দেশ্য করে বললাম, এখানে অনেকেই আছে অহংকারী মেয়ে, মনে করে জানো তাদের কথা মতোই সবকিছু হবে। আমার কথা শুনে রিমি শুধু রাগে ফুলতে লাগলো, কিছু বলছে না। তবে ভিড়ের ভিতর থেকে রাধিকা এগিয়ে এসে আমার হাত ধরে বলল, আমাকে মাফ করে দে, তোর সাথে একই হাত ধরে পথ চলাম, আর আজকে তোরে এত অপমান করলো, আমি কিছুই করতে পারলাম না। চাকরির গুল্লি বাড়ি, যেই চাকরি আমার বন্ধুকে অপমানিত করে সেই চাকরি না হয় করলাম না। রাধিকার কথা শুনে আবির এগিয়ে এসে বলল, রাধিকা তুমি এসব কি বলছো? রাধিকা ঠাস করে আবিরের গালে চড় দিয়ে বলল, আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই আমার বেস্ট ফ্রেন্ডের গলায় হাত দিয়ে চেপে ধরলি, এত বড় সাহস তোর? তোর মতো বয়ফ্রেন্ড দরকার নেই আমার। দেশে কি ছেলে কম আছে রে? বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড গেলে বেস্ট ফ্রেন্ড কখনো খুঁজে পাবো না। রিফাত প্লিজ আমাকে মাফ করে দে। রাধিকার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ও কি বললো আজকে? আর আমি রাধিকাকে ভুল বুঝছি? রাধিকার চোখের পানি মুছে বললাম, থাক, আমার জন্য কান্না করিস না, আমি আসি না তোর পাশে। ছেড়ে দেবো কেন? আবির শুধু বোকার মতো দাঁড়িয়ে আছে। মিষ্টি রিমি ম্যাডামকে বললো, আজ থেকে আরেকজন আমার জায়গায় আপনাদের সাহায্য করবে, এখন আপনারা যেতে পারেন। আর যদি কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? আমরা তিনজন মিলে সামনে হাঁটতে লাগলাম, আর ওরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। রুমে যাওয়ার পর বিছানার উপর গিয়ে বসলাম, চুপ করে বিছানার এক কোণে মাথা নিচু করে বসলাম। আমরা মাঝে মাঝে যা চাই তা পাই না। ভালোবেসে গার্লফ্রেন্ড হারালাম, আর গার্লফ্রেন্ডের জন্য বাড়ি ছাড়লাম, এখন আবার বইয়ের জন্য জীবন থেকে আনন্দের মুহূর্তগুলো হারিয়ে ফেললাম। এই না হলো জীবন? হ্যাঁ, আমার থেকে কুত্তার জীবনও ভালো আছে আমি মনে করি। আচ্ছা, শান্তি কবে হবে? আমি মরলে কি শান্তি হবে? হয়তো হবে। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, কি রে, কি চিন্তা করিস? আমি বললাম, কি আর চিন্তা করব, এখানে আসছিলাম একটু ঘুরতে, ভাবছিলাম এখানে এসে সবার সাথে মজা করব। মজা তো করতে পারলাম না, উল্টো সবার সাথে ঝগড়া করছি। রাধিকা বলল, এই কথা, ধুর, এই নিয়ে এখন আর এইসব চিন্তা করিস না, মন খারাপ করলে কি হবে বল? আমি বললাম, রাধিকা শোন, আমার জন্য তোর ক্ষতি হবে এটা আমি চাই না। দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোরে এমনিও ছেড়ে যাব না, এত চিন্তা করিস না। আমার জন্য তুই চাকরি ছাড়বি কেন? আর আবিরের সাথে তোর এটা করা ঠিক হয় নাই। রাধিকা বলল, কি ঠিক আর কি ভুল এটা আমি ভালো করেই জানি, তোর শিখাতে হবে না। এমনি রিমি ম্যাডাম তোর সাথে খারাপ ব্যবহার করছে, এর মাঝে ও এসে আবার রিমি ম্যাডামের হয়ে কথা বলে, সাহস কত দেখছোস? আমি বললাম, কেউ কি চায় নিজের চাকরি চলে যাক? এজন্য হয়তো বসকে খুশি করার জন্য আমার সাথে এমন করছে। আমাদের কথার মাঝে মিষ্টি বলল, রাধিকা আপু তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। রাধিকা মিষ্টিকে বলল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব বলার মতো ভাষা নেই, তুমি আজকে আমাদের জন্য যা করলে না, সত্যি আমার দেখে খুব ভালো লাগছে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, আমার জন্য করবে না তো কার জন্য করবে? আমি ওর দেশি মানুষ না? যদি রিমির পক্ষ নিয়ে কথা বলতো তাহলে ওর চুল আমি ছিঁড়ে ফেলতাম না। মিষ্টি বলল, আমার চুল আপনি ছিঁড়বেন? আপনার সাহস আছে? আমি বললাম, সাহস আছে কিনা দেখতে চাও? মিষ্টি বলল, হয়েছে, আর ঢং করতে হবে না, আপনি এখানে বসে থাকেন, আমি খাবার নিয়ে আসছি। আমি বললাম, মিষ্টি শোনো, একবার তুমি আরেকবার আপনি, তুই কতভাবে বলবে বলো? হ্যাঁ, হয় তুই না হলে আপনি বলে ডাকবে, ঠিক আছে? মিষ্টি মুখ বাঁকিয়ে বলল, আমার যা ইচ্ছা তাই বলে ডাকবো, আপনার কোনো সমস্যা? আমি বললাম, না, আমার আবার কোনো সমস্যা হবে কেন? মিষ্টি বলল, তাহলে চুপ করে বসে থাকেন। এই কথা বলে মিষ্টি চলে গেল। এবার রাধিকা আমাকে বলল, তাহলে এখন তুই কি করবি চিন্তা করলি? আমি বললাম, অনেক বড় কিছু করব, তবে ওর সাথে এমন কিছু করব যা ও চিন্তাও করতে পারবে না। রাধিকা বলল, তা কি করবি শুনি একটু বলতো। আমি বললাম, তোর বাবা কোথায় চাকরি করে বলতো। রাধিকা বলল, কেন, কি করতে চাস? আমি বললাম, ওনার সাথে দেখা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা দরকার আছে। রাধিকা বলল, তাহলে কি যাবি বাবার কাছে? আমি বললাম, যাব, এখান থেকে ঘুরে ফিরে পরের দিনই তোর বাবার সাথে দেখা করব। রাধিকা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে দিব যে আমরা আসছি। মিষ্টি বলল, আমি কি ভিতরে আসবো? আমি বললাম, আরে মিষ্টি, তোর রুম, তোদের বাসা, তুই আসবি না তো কে আসবে? মিষ্টি আমাদের সামনে খাবার রেখে বলল, নে আগে খেয়ে নে, অনেক কথা হয়েছে। আমি খেতে খেতে বললাম, রাধিকা দেখ, আমি আবারও বলছি, আমার জন্য তোর ঝগড়া করতে হবে না, তুই ওদের সাথে মিলেমিশে থাকতে পারিস। রাধিকা বলল, তুই যদি আবার একবার এই বিষয় নিয়ে কথা বলিস তোর আমি 12টা বাজাবো। আমি বললাম, আচ্ছা বাবা, সরি, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর। খাবার শেষ হওয়ার পর মিষ্টি রাধিকাকে বলল, আপু আপনি আমার সাথে চলেন, এখন থেকে আপনি আমার সাথে থাকবেন। এই কথা বলে মিষ্টি রাধিকাকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে রাধিকা বলে গেল, সাবধান, এখন আর কোনো ঝগড়া করবি না, ঠিক আছে? ওরা যাওয়ার পর আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। এর মাঝে দরজার বাইরে থেকে মিষ্টি বলল, রিফাত ভিতরে আসো, নাকি এখনো ঘুমে?
মিষ্টির কথা শুনে আমি দরজা খুলে দিয়ে বললাম, আয় ভিতরে। মিষ্টি ভিতরে ঢুকে সোফায় বসে বলল, তা ঘুমিয়েছিলি এতক্ষণ? আমি বললাম মিষ্টি বলল, আচ্ছা শোন, কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, তবে এখনো একটা কাহিনী বাকি আছে। আমি বললাম, এখন আবার কি বাকি আছে? মিষ্টি বলল, কালকে গেলে দেখতে পারবি। আমি বললাম, এইসব এখন বাদ দে। মিষ্টি শোন আমি কি বলি। মিষ্টি বলল, বলেন, আমি শুনছি। আমি বললাম, আচ্ছা তুই এত সুন্দর কেন? মিষ্টি আমার কথা শুনে একটু লজ্জা পেল, কিন্তু খানিকক্ষণ পর বলল, থাক, আমাকে আর পাম দিতে হবে না। বউ রেখে কি অন্য কোনো মেয়ের প্রশংসা করে? আমি বললাম, আমার আবার বউ কোথায় দেখলি তুই? মিষ্টি বলল, থাক থাক, এখন আর মিথ্যা কথা বলতে হবে না, তখন তো বিয়ের কাগজপত্রগুলো বের করে দেখিয়েছিলেন। আমি বললাম, ও এই কথা। আরে শোন, ওকে আমি বাবা জোরাজুরিতে বিয়ে করি, কিন্তু বিয়ে করেছি ঠিকই, ওর গায়ে হাত পর্যন্ত দিতে পারি নাই এখনো। ও তো বিয়ের পরের দিনই এসে আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে গেছে। এখন শুধু 6 মাসের বাকি, পরে ওর সাথে সত্যি সত্যি ডিভোর্স। মিষ্টি বলল, আপনার বাবা আপনার সাথে এমন করলেন কেন? আমি বললাম, আমার বাবা খুব রাগী মানুষ, উনি যা বলেন তাই করেন, এজন্য আমার বিয়ে করতে হয়েছে। মিষ্টি বলল, তার মানে এই মেয়ে আপনার বউ ছিল? আমি বললাম, বাদ দে, এইসব কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। মিষ্টি বলল, আপনি তখন বললেন যে ওর উপর আপনি প্রতিশোধ নিবেন, তবে আমার এতটা খারাপ লাগছে তখন দেখলাম ওই মেয়ে আপনাকে লাথি মেরে নিচে ফেলে দিল। আমি হাসি দিয়ে বললাম, আজকে তো শুধু আমাকে লাথি দিয়েছে, কিন্তু যদি কোনোদিনও সুযোগ পাই না তাহলে আমার বুকে ছুরি ঢুকিয়ে দিবে, তবে এখন অনেক বড় একটা কিছু করব। মিষ্টি বলল, আমি কি এখন যাব? আমি বললাম, এত তাড়াতাড়ি গিয়ে কি করবি? আর রাধিকা কোথায়? মিষ্টি বলল, ও তো রুমে বসে ফোন নিয়ে বিজি, একটু পর পর ওই ছেলে ওকে কল দিচ্ছে, এজন্য আমি উঠে চলে আসছি। আমি বললাম, ভালো কাজ করছোস। আচ্ছা মিষ্টি, তোরে একটা কথা বলবো। মিষ্টি বলল, জি বলতে পারেন। আমি বললাম, তোর কি বয়ফ্রেন্ড আছে? মিষ্টি বলল, আরে কি যে বলেন না আপনি, কাজ করতে করতে জীবন শেষ, আবার এইসব আজব জিনিস থেকে কি করব? আমি বললাম, হঠাৎ করে কেউ যদি তোরে বলে যে সে তোরে পছন্দ করে, তাহলে কি করবি? আমার কথা শুনে মিষ্টি একটু লজ্জা পেয়ে বলল, তখনকার বিষয় তখন দেখা যাবে। আমি বললাম, মনে হচ্ছে জানো আমার কথা শুনে তুই লজ্জা পেলি। মিষ্টি বলল, আপনাকে বলছে আমি লজ্জা পাচ্ছি, আর আপনি কি এমন বললেন যে আমি লজ্জা পাচ্ছি? আমি বললাম, হঠাৎ কোনো একদিন বলেই দিব, কিন্তু এখন নতুন কিছু চিন্তা করছি। মিষ্টি বলল, তা কি বলবেন শুনি? আমি বললাম, এই তো বলবো যে তুমি খুব সুন্দর, আমি তোমার প্রেমে পড়ছি, তোমার মতো মেয়ে পেলে আর কিছু লাগবে না, তুমি লক্ষ্মী বউ হবে, এইসব বলবো। মিষ্টি বলল, জান আপনি যে কি কথা বলেন। আমি বললাম, কেন, আমি কি উল্টাপাল্টা কথা বলছি নাকি? মিষ্টি বলল, উল্টাপাল্টা কথা না হলেও অনেক পাকনা পাকনা কথা বলেন আপনি। আমি বললাম, তোমার মোবাইলটা দাও তো একটু। মিষ্টি বলল, কেন, ফোন দিয়ে কি করবেন? তুই থেকে তুমি কেন? আমি বললাম, আমার যখন যা ইচ্ছা তাই বলবো, এখন ফোনটা দাও। মিষ্টি বলল, কি করবেন এটা তো বলেন। আমি মিষ্টির চোখের দিকে তাকিয়ে বললাম, আমি কি করব তুমি কি বোঝো না? মিষ্টি চোখ নিচু করে বলল, আপনি এমন কেন বলেন? আমি বললাম, কেমন আমি বলো শুনি। মিষ্টি আমার হাতে ফোন দিয়ে বলল, নেন, আমি এত কিছু বলতে পারবো না। মিষ্টির কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে সেভ করে বললাম, যদি কল আসে তো ফোনটা রিসিভ করবে ম্যাডাম, নাকি আমার মতো কেউ এভাবে আপনার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নিয়েছে? মিষ্টি বলল, সাহস আছে কারো আমার ফোন আমার অনুমতি ছাড়া হাতে নিবে? আমি বললাম, তাহলে আমাকে দিলে কেন? মিষ্টি বলল, আরে আপনার হিসাব আলাদা। আমি বললাম, যেমন বলো শুনি। মিষ্টি দাঁড়িয়ে দরজার কাছে গিয়ে বলল, আপনি এত কথা বলেন কেন? একটু চুপ থাকতে পারেন না? আমি বললাম, আমাকে একা রেখে চলে যাবে? মিষ্টি বলল, আমি আবার কোথায় যাব? আমি বললাম, এই যে রুমে চলে যাচ্ছেন। মিষ্টি বলল, তো আপনাকে কি আর ঘুম পাড়িয়ে দিতে হবে নাকি? আমি বললাম, দিলে তো ভালোই হয়। মিষ্টি বলল, পা ভেঙে দিব একদম, চুপচাপ ঘুমিয়ে পড়েন। এই কথা বলে মিষ্টি হাসতে হাসতে চলে গেল। বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি, আজকে যদি আমার বউ আমাকে মেনে নিত তাহলে ওর সাথে কতই না জমিয়ে প্রেম করতে পারতাম, কিন্তু ও আমার মন থেকে উঠে গেছে। একবার মন থেকে যে উঠে যায় তার কথা আমি দ্বিতীয়বার আর চিন্তা করি না। তবে এখন চিন্তা ভাবনা করছি, যদি আমার আরেক বিয়ে করতে হয় তাহলে মিষ্টিকেই করব। ও মেয়েটা যেমন হোক আমার কথা তো শোনে, তবে আর যাই কিছু বলি না কেন, সত্যি ওর মনটা অনেক অনেক ভালো। এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে সূর্যের আলোয় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটতে বের হলাম। রুম থেকে বের হয়ে একটু সামনে গিয়ে দেখি রিমি ম্যাডাম হাঁটাহাঁটি করছে। আমার সামনে এসে রিমি ম্যাডাম একবার দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, মনে হয় আজকের দিনটাই খারাপ যাবে, কেন যে সকালে বের হতে গেলাম। আমিও কম দিছে, ও বলতে পারলে আমি বলতে পারবো না কেন? আমি জোরেই বললাম, যেই না চেহারা কুত্তাই দেয় না পাহারা, আবার এই চেহারা নিয়ে অহংকার করে। থাক থাক, এত কিছু বলে লাভ নেই, পরে আবার কান্না করে দিবে।
কালকে এক আঘাতেই কেমন যেন কান্না করে দিল। আর একদিন যদি গাছের সাথে বেঁধে পিটাই তাহলে কি অবস্থা হবে। আমার তো মাঝে মাঝে খুব হাসি পায়। আমার কথা শুনে রিমি ম্যাডাম জায়গায় দাঁড়িয়ে গেল, আমার দিকে তাকিয়ে বলল, কিরে তুই কি আমাকে কথাগুলো বললি? আমি রিমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে তুই কে? তোরে তো আমি চিনলাম না। আর আমারে কি কুত্তাই কামড় দিছে যে তোরে দেখে আমার এইসব কথা বলতে হবে? রিমি ম্যাডাম বলল, আচ্ছা আমি যে তোরে এত অপমান করি এরপরও কিভাবে তুই আমার সামনে আসলি? তোর কি একটুও লজ্জা শরম নাই? আমি বললাম, ছেলে মানুষের আবার কিসের লজ্জা? আমরা তো চাইলে প্যান্ট খুলে আন্ডার প্যান্ট পরে ঘুরতে পারি, কে কি বলবে? আমরা চাইলে যা করতে পারবো তোর মতো মেয়েরা কি তাই করতে পারবে রে? কিছু কিছু মানুষ নিজেকে আবার অফিসের বস দাবি করে। আমার তো মনে হয় কোনো কোনো মানুষের ভিতরে অফিসের বস হওয়া তো দূরের কথা, অফিসের পিয়ন হওয়ার যোগ্যতা পর্যন্ত নেই। হঠাৎ করে পিছন থেকে রাধিকা আমার হাত টেনে ধরে বলল, কিরে তুই এখানে কি করিস? চল এখন এখান থেকে, সকালে নাস্তা করে আসি চল। রিমি রাধিকাকে দেখে বলল, রাধিকা তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আর তুমি আমাদের সাথে এসেছো, আমাদের সাথেই যাবে, সবকিছু নিজ দায়িত্বে করবে। তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, উনি বলেছে তুমি হয়তো ভুল করেছো। থাক এইসব কথা বলে আর সময় নষ্ট করতে চাই না, আজকে বিকালে আমরা রওনা দিব। পরে ওই সেই দিনের মতো হোটেলে থেকে রাতটা পার করে চলে যাব। আর আমার অফিসে যদি একটা পিয়ন চাকরি করে তবে সে আমার অফিসের কেউ, ঝগড়া থাকলে আমাদের মাঝে আছে, তাই বলে অফিসের স্টাফদের মাঝে না। সময় মতো সবাইকে রেডি থাকতে বলবে। আমি রিমির দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে তোর কি মনে হয় আবার আমি তোর বোকা বোকা কথায় ফেসে যাবো? খুব হাসি পাই রে আমার, তুই দিন গুনতে থাক। 1 মাসের ভিতরে যদি তোরে আমি কিছু করতে না পারি তাহলে আমাকে আর তুই দেখতে পারবি না, এই বলে দিলাম। রিমি ম্যাডাম বলল, ও তাই নাকি? আরে 1 মাসে কে কি করতে পারে? যা, তোরে আমি 3 মাস সময় দিলাম, এর ভিতরে তুই যদি আমার একটা চুল ছিঁড়ে দেখাতে পারিস তো ছিঁড়ে দেখাস। রাধিকা আমাকে টেনে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে রাধিকা রেগে বলল, তুই জানিস না ম্যাডামের সাথে কথা বললে তোর ঝগড়া হয়, এরপরও কেন ওনার সাথে তুই কথা বলিস? আমি বললাম, আরে তুই এটা বুঝিস না কেন? কথা না বললে কি খেলা জমবে রে? আর যাই করি কথা তো বলতেই হবে। রাধিকা বলল, ভাই তোরে আমি আজও চিনতে পারলাম না, তুই যে মাঝে মাঝে কি করিস আমার মাথায় ঢোকে না। মিষ্টি রুমে ঢুকে বলল, এত ঢুকাতে হবে না, এখন রেডি হন সবাই, সকালের নাস্তা খেয়ে আমরা বের হব। রাধিকা বলল, আমরা 3 জন একসাথে ঘুরবো, ওদের সাথে কিন্তু আমরা ঘুরবো না। উত্তরে মিষ্টি বলল, রাধিকা আপু আপনি এটা ভুলে যাবেন না, এটা আমার এলাকা, এখানে আমি 5 বছর ধরে চাকরি করি, আর আপনারা তো আমার কাছের মানুষ, আপনাদের সম্মান কিভাবে বাঁচাতে হয় তা আমার জানা আছে। আমি মজা করে মিষ্টিকে বললাম, আমরা কি শুধু তোমার কাছের মানুষ, এর বাইরে আর কিছু না? মিষ্টি রাতের মতো আবার লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, জান আপনি যে মাঝে মাঝে কি সব বলেন, এখন তাড়াতাড়ি রেডি হয়ে বের হন। মিষ্টি চলে যাওয়ার পর রাধিকা বলল, কাহিনী কি মাম্মা, ডাল মে তো কুছ কালা হে। আমি বললাম, ডালে আবার কালা কি, কি সব বলিস? রাধিকা বলল, আরে গাধার বাচ্চা, এটা হিন্দি ভাষা, বলছে এখানে কোনো একটা ঘাপলা তো আছেই। আমি বললাম, থাকলে স্বাভাবিক থাকতেই পারে, তোরে কি বলতে হবে রে, এখন গিয়ে রেডি হ। রাধিকা বলল, দেখ ভাই এখানে আমরা 2-3 দিনের জন্য ঘুরতে এসেছি, দেখিস আবার উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, ধুর তুই যা তো, এত বিরক্ত করিস না। আমার কথা শুনে রাধিকা চলে গেল। রাধিকা যাওয়ার পর রেডি হয়ে রুম থেকে বের হলাম। রাধিকা আর মিষ্টি আসার পর আমরা নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম। কিছুটা সামনে যেতেই দেখি আমাদের অফিসের স্টাফদের গাড়ি, ওরাও হয়তো ঘুরতে বের হয়েছে, এবারই মিশন শুরু হবে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।